স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছিলাম, দেখতে দেখতে আমাদের অনেকগুলো পাঠ শেষ হয়ে গেছে। আমরা ভেক্টরের একদম শেষ প্রান্তে চলে আসছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত পাঠে আমরা ভেক্টরের বিশেষ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দুটি ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করা দেখেছিলাম এবং পরিশেষে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করে দুটো কর্ণ থেকে আমরা সেটা দেখেছিলাম। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সময় তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে যে সামান্তরিকের কর্ণ দেওয়া আছে নাকি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে। কারণ সন্নিহিত বাহু দেওয়া থাকলে এক ধরনের ফর্মুলা ব্যবহৃত হবে এবং কর্ণ দেওয়া থাকলে আরেক ধরনের ফর্মুলা ব্যবহৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভেক্টর তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, এটি জ্যামিতির অন্তর্ভুক্ত। এটি তোমাদের সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য সমান গুরুত্বপূর্ণ। এটি পদার্থবিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করবে দেখো, সেটা হচ্ছে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় এত এবং এত ভেক্টর দ্বারা সূচিত হলে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে যে দুটি ভেক্টর সূচিত করে সে দুটি ভেক্টর দেওয়া আছে। আমরা গত পাঠে যে প্রবলেমটা পরিশেষ করেছিলাম সেটা ছিল যে দুটি ভেক্টর সামান্তরিকের দুটি কর্ণকে সূচিত করে। মনে রাখবা, সামান্তরিকের কর্ণকে সূচিত করলে এক ধরনের ফর্মুলা ব্যবহৃত হবে, আর সামান্তরিকের দুটি বাহুকে সূচিত করলে আরেক ধরনের ফর্মুলা হবে। তো এখানে দেখো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে। দেখো, তো যদি দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হবে মডুলাস অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি বের করতে হবে, দেন তার মান বের করলেই চলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই দুটো ভেক্টরের ক্রস গুণফল নির্ণয় করব। তাহলে দেখো, এটা হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের এই দুটো হচ্ছে সন্নিহিত বাহু। মনে রাখবে, এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহুকে সন্নিহিত বাহু বলা হয়। মনে রাখবে, এই বাহু এবং এই বাহু কখনো সন্নিহিত নয়। সন্নিহিত বাহু হচ্ছে এই বাহু এবং এই বাহু। ঠিক একইভাবে এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহু কিন্তু সন্নিহিত বাহু। মনে রাখবা, যে দুটি বাহু পরস্পর মিলিত হয়েছে এই দুটি বাহু কিন্তু সন্নিহিত বাহু, মনে রাখবে তোমরা। ঠিক একইভাবে এই দুটি বাহু সন্নিহিত বাহু। তাহলে আমরা ধরে নিলাম এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে ভি। মনে রাখবে, এই বাহুটা ধরে নিলাম এই ভেক্টর দ্বারা সূচিত করেছে আর এই বাহুটাকে বি ভেক্টর দ্বারা সূচিত করেছে। দেখো, কোন সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় এত এবং এত ভেক্টর দ্বারা সূচিত হলে, তাহলে ধরে নিলাম যে এই বাহুটাকে নির্দেশ করে এই ভেক্টর আর এই বাহুটাকে নির্দেশ করে বি ভেক্টর। তাহলে এখন আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। তো গত পাঠে আমরা যেটা করেছিলাম সেখানে সামান্তরিকের এই কর্ণ দেওয়া ছিল আর এই কর্ণ দেওয়া ছিল। যে কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফলের নির্ণয় ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু মডুলাস অফ এ ক্রস বি। আর যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে মডুলাস অফ এ ক্রস বি। তো আমরা প্রথমে কি বের করব? এই ভেক্টর এবং এই ভেক্টরের ক্রস গুণফল বের করব, পরিশেষে তার মান বের করব। চলো শুরু করি। তাহলে দেখো, এই ভেক্টরের নাম দিলাম এ, এই ভেক্টরের নাম দিলাম বি। এখন এই দুটো ভেক্টরের আমরা ক্রস গুণফল বের করব। তো আমরা ক্রস গুণফল কিভাবে বের করব? ক্রস গুণফল বের করব আমরা নির্ণায়ক পদ্ধতিতে। তাহলে দেখো, এই ভেক্টর এবং এই ভেক্টর, এই দুটি ভেক্টরের সম্বন্ধে আমরা একটা নির্ণায়ক গঠন করেছি। দেখো তোমরা ভালো করে, আয়ের সহগ, জের সহগ, কের সহগ। আয়ের সহগ হচ্ছে 2, জের সহগ 1, কের সহগ হচ্ছে 1। ঠিক একইভাবে দেখো, আয়ের সহগ হচ্ছে 1, জের সহগ হচ্ছে -2, কের সহগ হচ্ছে 2। তাহলে দেখো, এই দুটো ভেক্টরের সাহায্যে আমরা একটা নির্ণায়ক গঠন করেছি। এখন আমরা এই নির্ণায়কের মান বের করব। তো নির্ণায়কের মান বের করার যে সিস্টেম, এটি আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি। আশা করি সেই সকল তোমাদের মনে আছে। তাহলে দেখো, আমরা যখন আই নেব, আই বরাবর সব বাদ। দেখো, আই বরাবর সব বাদ বাদ দিলে যেটুকু অংশ অবশিষ্ট থাকে, দেখো সেটুকু নিয়ে যে নির্ণয়টা ঘটিত হয় আমরা লিখে ফেললাম। এরপর সূত্রের মাইনাস, সবসময় মনে রাখবে এখানে সূত্রের মাইনাস হবে। এরপর আমরা যখন যে নেব, যে বরাবর সব বাদ বাদ দিলে যেটুকু অংশ অবশিষ্ট থাকে, দেখো সেটুকু নিয়ে একটা নির্ণায়ক। এরপর সূত্রের প্লাস, প্লাস দিলে আমরা যখন কে নিব, কে নিলে কে বরাবর সব বাদ বাদ দিলে যেটুকু অংশ অবশিষ্ট থাকবে, দেখো সেইটুকু নিয়ে যে নির্ণায়কটা ঘটিত সেটা আমরা লিখে ফেললাম। এখন আমরা এই যে 2 কলাম বিশিষ্ট যে তিনটা নির্ণায়ক ফেলাম, এটার মান বের করবো। দেখো, আই আই নিলে দেখো এটা কিভাবে হয়েছে। দেখো, এটা যে এটার গুণ, এরপরে সূত্রের মাইনাস, এটা যেটা গুণ, এটা যেটা গুণ করলে -2 মাইনাসে প্লাস। ঠিক একইভাবে দেখো, এই যে সূত্র ব্যবহার করে করছি আমরা এ বি সি ডি। তাহলে দেখো, এডি মাইনাস বিসি। তোমরা এখানে খেয়াল করো, 1 × 6 -2 × 4। তাহলে দেখো, এটার এটা গুণ করলে 2, সূত্রের মাইনাস, এটা গুণ করলে -2 মাইনাসে প্লাস। এরপরে দেখো, একইভাবে দেখো, এটা গুণ করলে 4, সূত্রের মাইনাস, এটা গুণ করলে 1। ঠিক একইভাবে দেখো, প্লাসকে এটা গুণ করলে -2, সরি -4। দেখো, এটা গুণ করলে -4, সূত্রের মাইনাস, একে গুণ করলে 1। এখন যদি ক্যালকুলেশন করি, দেখো 4i -3j -5 কে। সুপ্রিয় শিক্ষার্থী বলেন, আমরা এ ক্রস বি ভেক্টর বের করলাম। এবার আমরা এ ক্রস বি এর মান বের করবো। দেখো, আই সহগের উপরে বর্গ
বর্গ, জে সহগের উপর বর্গ, কে সহগের উপর বর্গ। দেখো আই সহগ হচ্ছে 4 তার উপরে স্কয়ার, জে সহগ হচ্ছে -3 তার উপরে স্কয়ার, কে সহগ হচ্ছে -5 তার উপরে স্কয়ার। ক্যালকুলেশন গুলো √5। এখন দেখো সামান্তরিকের ক্ষেত্রফল হবে মডুলাস অফ এ ক্রস বি। দেখো এই মডুলাস অফ এ ক্রস বি আনতে তাহলে আমরা দেখো এই সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে মডুলাস অফ এ ক্রস বি, আর যদি কর্ণ দেওয়া থাকে তাহলে সূত্র হবে হাফ মডুলাস অফ এ ক্রস বি। দেখো এ ক্রস বি, এটা হচ্ছে এ ক্রস বি, মনে রাখবে এটা হচ্ছে এ ক্রস বি আর এটা হচ্ছে এ ক্রস বি এর মান। দেখো তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করে ফেললাম। তোমাদেরকে এই প্রবলেমটা অবশ্যই সলভ করতে হবে। দেখো এই ভেক্টর এবং এই ভেক্টর দুটি সামান্তরিকের সন্নিহিত বাহুকে সূচিত করে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা এখন যে প্রবলেমটা সলভ করবো, দেখো তোমরা একটু ভালো করে প্রশ্নটা দেখো। তিনটে ভেক্টর দ্বারা গঠিত যে ঘনবস্তুটি তার আয়তন আমরা বের করব। খেয়াল করো, একটা ভেক্টর, দুটো ভেক্টর, তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টর যে ঘনবস্তুটি গঠন করে অর্থাৎ এবং এই ঘনবস্তুটি কিন্তু সামান্তরিক আকারের। মনে রাখবা যে সামান্তরিক আকারের ঘনবস্তুর বাহুগুলি এই তিনটা ভেক্টর দ্বারা সূচিত তার আয়তন নির্ণয় করা, অর্থাৎ তিনটা ভেক্টরের সাহায্যে কিভাবে আয়তন বের করে আমরা সেটাই দেখব। তো ভেক্টর দ্বারা গঠিত নির্ণায়কের মান হচ্ছে ঘনবস্তুর আয়তন। তাহলে এই তিনটা ভেক্টর দ্বারা আমরা একটা নির্ণায়ক গঠন করব, সেই নির্ণায়কের মান হচ্ছে ঘনবস্তুর আয়তন। তোমরা এই ফর্মুলাটা কিন্তু সবসময় মনে রাখবা। এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যাডমিশন টেস্টে এবং এমসিকিউতে বেশি আসে। এই প্রশ্ন হয়তো সিকিউতে নাও আসতে পারে, আর সিকিউতে যদি আসে তাহলে অবশ্যই 4 মার্কের জন্য আসবে, মনে রাখবা। তাহলে এই তিনটা ভেক্টর দ্বারা আমরা একটা নির্ণায়ক গঠন করব, সেই নির্ণায়কের মান হবে ঘনবস্তুর আয়তন। মনে রাখবা আয়তন নির্ণয়ের জন্য সবসময় কম পক্ষে তিনটে ভেক্টর দেওয়া থাকবে, আর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সবসময় কমপক্ষে দুটি ভেক্টর দেওয়া থাকবে, কারণ ক্ষেত্রফল হচ্ছে 2 ডাইমেনশন আর আয়তন হচ্ছে 3 ডাইমেনশন। তাহলে এখানে তিনটে ভেক্টর দেওয়া আছে, তাহলে এই তিনটে ভেক্টর দিয়ে আমরা একটা নির্ণায়ক গঠন করবো। চলো শুরু করি। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে দেখো আমরা এই তিনটে ভেক্টরের সাথে একটা নির্ণায়ক গঠন করলাম। তো কিভাবে গঠন করলাম বিষয়টা আমরা একটু দেখে নিই। দেখো তোমরা আই এর সহগ 2, জের সহগ -3, কে এর সহগ 4। ঠিক একইভাবে দেখো আই এর সহগ 1, জের সহগ 2, কে এর সহগ -1। এরপরে দেখো আই এর সহগ হচ্ছে 3, জের সহগ হচ্ছে -1, কে এর সহগ হচ্ছে 2। তাহলে দেখো এই তিনটা ভেক্টরের সাথে আমরা একটা নির্ণায়ক গঠন করেছি। এখন আমরা এই নির্ণায়কের মান বের করব। তো নির্ণায়কের মান বের করা তো তোমরা ইতিপূর্বে অনেকগুলো পাঠেই দেখেছো। দেখো আমরা যখন 2 নেব, 2 বরাবর সব বাদ বাদ দিলে যেটুকু অংশ অবশিষ্ট থাকে দেখো সেটুকু নিয়ে একটা নির্ণায়ক। এরপরে সূত্রের মাইনাস, আমরা যখন -3 নেব, -3 বরাবর সব বাদ বাদ দিলে যেটুকু অংশ অবশিষ্ট থাকবে সেটুকু নিয়ে একটা নির্ণায়ক। এরপরে দেখো সূত্রের প্লাস, আমরা যখন 4 নেব, 4 বরাবর সব বাদ বাদ দিলে যেটুকু অংশ অবশিষ্ট থাকবে দেখো সেটুকু নিয়ে একটা নির্ণায়ক। এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এটা যেটার গুণ করলে কত, -4। দেখো এটা গুণ করলে -4 হবে, মনে রাখবে তোমরা এইটুকু গুণ করলে হবে -4, এইটুকু গুণ করলে -4 হবে, তোমরা ভালো করে খেয়াল রাখবা। এইটুকু গুণ করলে -4 হবে না, এটা আসলে 2, এখানে মাইনাসটা বাদ দিতে হবে, আমি মাইনাসটা কেটে দিচ্ছি। এটা খুব সম্ভবত এখানে মিস্টেক হয়েছে, এখানে মাইনাসটা হবে না, এই মাইনাসটা বাদ, এই মাইনাসটা এখানে নাই। কারণ আমরা যখন 2 নিচ্ছি, 2 বরাবর যখন আমরা সব বাদ দিচ্ছি, বাদ দিলে থাকে এটা 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 এইটা, মনে রাখবা। তো তারপর এই দেখো সূত্রের মাইনাস, এটা গুণ করলে 1, দেখো -1 -1 গুণ করলে কি হবে, 1 হবে। তোমাদের নিশ্চয় মনে আছে এটা আমরা এই সূত্র অনুযায়ী করছি। দেখো এ বি সি ডি, তাহলে এডি মাইনাস বিসি, এটা দিয়ে এটার গুণ হবে, সূত্রের মাইনাস এটা দিয়ে এটাকে গুণ হবে। তাহলে দেখো এটা দিয়ে এটাকে গুণ, সূত্রের মাইনাস এটা দিয়ে এটাকে গুণ, তাহলে দেখো 6 - 8 = -2। এরপরে দেখো -7 আছে +3। এবার এখানে ক্যালকুলেশন করলে দেখো 2 একে 2, সূত্রের মাইনাস এটা গুণ করলে -3, -7 আছে প্লাস। এরপরে দেখো +4। এরপরে দেখো এটা গুণ করলে -1, সূত্রের মাইনাস এটা গুণ করলে 6। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে কত পারবে, 6 3 × 6, আর এখানে বের হবে 3 × 5 3 × 5 15, এখানে বের হবে -7 -28। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত বের হবে, -7। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে নির্ণায়কটা আমরা দেখতেছি, এই নির্ণায়কের মান হচ্ছে -7। এখন আমরা বলছি যে তিনটা ভেক্টর দ্বারা আমরা যে নির্ণায়কটা গঠন করব এবং সেই নির্ণায়কের মান হচ্ছে ঘনবস্তুর আয়তন। তাহলে এই যে নির্ণায়ক, এই নির্ণায়কের মান হচ্ছে -7। এখন এই মানটা হচ্ছে ঋণাত্মক, কিন্তু তোমরা মনে রাখবা ক্ষেত্রফল, আয়তন, এই মানগুলো কখনোই ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমরা কি করব, আনসার লেখা সহ মাইনাসটাকে আমরা স্কিপ করব, মাইনাসটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা লিখে দেবো ঘনবস্তুর আয়তন হচ্ছে 7 ঘন একক, এবং মনে রাখবা আয়তনের একক কিন্তু ঘনমিটার।
ঘন সেন্টিমিটার, এরকম মনে রাখবা। আয়তনের একক ঘন মিটার, ঘন সেন্টিমিটার। তো এখানে আমরা লিখবো ঘন একক, কারণ কারণ আমরা জানি না এখানে কি মিটার হবে না সেন্টিমিটার হবে না কিলোমিটার হবে, এগুলো আমরা কিছুই জানি না, এই কারণে আমরা এখানে লিখে দিছি কত ঘন একক। তাহলে মনে রাখবা যে ঘনবস্তুর আয়তন বের করতে হলে তোমাদেরকে ভেক্টরগুলো দিয়ে কি করতে হবে, একটা নির্ণায়ক গঠন করতে হবে। তো দেখো এই তিনটা ভেক্টরের সাথে আমরা একটা নির্ণায়ক গঠন করছি এবং এই নির্ণায়ক থেকে আমরা মান বের করছি। দেখো এই নির্ণায়কের মান কত পাইছি আমরা, -7। মনে রাখবা আনসারে আমাদের দেখো এখানে -7 পাইছি, কিন্তু আমরা আনসার কিন্তু মাইনাসটা লিখি নাই, কারণ আয়তন কখনো ঋণাত্মক হতে পারে না। মনে রাখবা আয়তন, ক্ষেত্রফল, এই মানগুলো যদি কখনো ঋণাত্মক আসে তাহলে তোমরা ক্ষেত্রফলে সেই মাইনাসটাকে স্কিপ করবা। এবং মনে রাখবা আয়তনের একক কিন্তু ঘন একক, আর ক্ষেত্রফলের সময় লিখবা বর্গ একক। মনে রাখবা আয়তনের সময় লিখবা ঘন একক, আর ক্ষেত্রফলের সময় লিখবা বর্গ একক। তাহলে এখানে যেহেতু এটা ঘনবস্তু এবং এটার আয়তন বের হবে, তাহলে এই ঘনবস্তুর আয়তন হচ্ছে 7 ঘন একক। আমরা মাইনাসটা স্কিপ করেছি। এবার আমরা ইম্পর্টেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা সিকিউতে আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যার শীর্ষবিন্দুগুলো এত এত, অর্থাৎ একটা ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু থাকে সেই তিনটা শীর্ষবিন্দুকে তিনটে ভেক্টর দ্বারা সূচিত করা হয়েছে। মনে রাখবে এখানে কিন্তু ত্রিভুজের বাহু দেয় নাই, আমাদেরকে বলে নাই যে ত্রিভুজের তিনটা বাহুকে এই তিনটা ভেক্টর দ্বারা সূচিত করা হয়েছে, আমাদেরকে বলছে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। তাহলে ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এখানে ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে। মনে রাখবে একটা ত্রিভুজের তিনটা বিন্দু থাকে, একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, একটা ত্রিভুজের তিনটা কোণ থাকে। তো আমাদেরকে দিছে ত্রিভুজের তিনটা বিন্দু, আমাদেরকে কিন্তু ত্রিভুজের তিনটা বাহু দেয় নাই, আমাদেরকে তিনটা বিন্দু দিছে, বিন্দু দিয়া বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আগে আমাদেরকে জানতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে হাফ মডুলাস অফ এবি ক্রস এসি। দেখো হাফ মডুলাস অফ এবি ক্রস এসি, তাহলে আমাদেরকে আগে এবি ভেক্টর বের করতে হবে, তারপরে এসি ভেক্টর বের করতে হবে, এরপরে দুইটার ক্রস গুণফল বের করতে হবে, এরপরে তার মান বের করতে হবে। ভালো করে খেয়াল করো, আমাদেরকে এবি ভেক্টর বের করতে হবে, এসি ভেক্টর বের করতে হবে, এরপরে এবি আর এসি এর ক্রস গুণফল বের করতে হবে, এরপরে এবি এবং এসি এর ক্রস গুণফলের মান বের করতে হবে, এরপরে তাকে দুই দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু আমাদেরকে দিছে কি, আমাদেরকে দিছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, সেখান থেকে আমার এবি বাহু লাগবে এবং এসি বাহু লাগবে। তোমরা বিষয়টা ভালো করে খেয়াল রাখবে, প্রশ্নে কি বলছে, বিন্দু বলছে নাকি বাহু বলছে। প্রশ্নে বলছে বিন্দু, এই যে তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টর ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু, ভালো করে খেয়াল রাখবে। তাহলে আগে আমাকে সূত্রটা জানতে হবে। তাহলে দেখো একটা ত্রিভুজ এটা, তাহলে এই ত্রিভুজের এ বিন্দু, দেখো বি বিন্দু, সি বিন্দু, তাহলে দেখো এই বিন্দুটাকে এই ভেক্টর দ্বারা সূচিত করা হয়েছে, এই বিন্দুটাকে ভি ভেক্টর দ্বারা সূচিত করা হয়েছে, আর এই বিন্দুটাকে সি ভেক্টর দ্বারা সূচিত করা হয়েছে। কিন্তু আমার লাগবে কি, আমার লাগবে এবি বাহু এবং এসি বাহু। খেয়াল করো, আমার লাগবে এবি বাহু এবং এসি বাহু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমার লাগবে এবি বাহু এবং এসি বাহু। তাহলে আমার কাজ হচ্ছে এই বিন্দু এবং বি বিন্দু থেকে এবি বাহু বের করা, এই বিন্দু এবং সি বিন্দু থেকে এসি বাহু বের করা। চলো আমরা শুরু করি। তাহলে আমরা প্রথমে এবি বাহু বের করবো। এবি বাহু আমরা কার থেকে বের করবো, এবি বাহু আমরা এ আর বি বিন্দু থেকে বের করব। এরপর আমরা এসি বাহু কার থেকে বের করবো, এসি বাহু আমরা এ আর সি বিন্দু থেকে বের করব। চলো শুরু করি। তাহলে দেখো তিনটে ফ্যাক্টর, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। দেখো আমরা ত্রিভুজটা এঁকে নিই। তাহলে দেখো এই বিন্দুটাকে ই ভেক্টর দ্বারা, এই বিন্দুটাকে ভি ভেক্টর দ্বারা, এই বিন্দুটাকে সি ভেক্টর দ্বারা সূচিত করলাম। তো ত্রিভুজের ক্ষেত্রে বলতে তোমরা একটু আগে দেখছো, সেটা হচ্ছে এবি ক্রস এসি, তার মান তাকে হাফ দিয়ে ভাগ। তাহলে আমরা প্রথমে এবি ভেক্টর বের করব, তারপর আমরা এসি ভেক্টর বের করব। দেখো আমার লাগবে কি, আমার লাগবে এবি ভেক্টর আর এসি ভেক্টর, অর্থাৎ এবি বাহু এবং এসি বাহু। তাহলে দেখো আমরা প্রথমে এবি বাহু বের করি। তাহলে এবি সমান কি হবে, মনে রাখবে এ বি, তাহলে এটা হচ্ছে আদি বিন্দু আর এটা হচ্ছে প্রান্ত বিন্দু। মনে রাখবে এবি ভেক্টর, খেয়াল করো এই ভেক্টরটার নাম হচ্ছে এবি ভেক্টর, এই ভেক্টরটার নাম হচ্ছে এবি ভেক্টর, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো যেহেতু ভেক্টরটার নাম এবি ভেক্টর, তাহলে এটা হচ্ছে আদি বিন্দু আর এটা হচ্ছে প্রান্ত বিন্দু। তাহলে একটা ভেক্টর বের করার নিয়ম হচ্ছে প্রান্ত বিন্দু বিয়োগ আদি বিন্দু, প্রান্ত বিন্দু বিয়োগ আদি বিন্দু। তাহলে এটা হচ্ছে প্রান্ত বিন্দু আর এটা হচ্ছে আদি বিন্দু। তাহলে দেখো প্রান্ত বিন্দু মাইনাস আদি বিন্দু। ভালো করে খেয়াল করো, আমরা এটা কোথা থেকে পাইছি, এটা পাইছি আমরা এই দুটো ভেক্টর থেকে। দেখো এ আর বি থেকে কিন্তু আমরা এবি ভেক্টর বের করতেছি। তাহলে বি মাইনাস এ, তাহলে আগে বি ভেক্টর মাইনাস তারপর এ ভেক্টর। এরপরে দেখো এটা বসে দিলাম, এই মাইনাস দ্বারা এদের প্রত্যেকটাকে গুণ হবে। দেখো মাইনাস আই মাইনাস জে মাইনাস কে। এবার ক্যালকুলেশন করে দেখো আই 3i থেকে আই গেলে 2i, 2j থেকে জে গেলে প্লাস জে, আর 2k থেকে কে গেলে প্লাস কে। এখানে দুটো প্লাস চলে আসছে, একটা প্লাস তোমরা বাদ দিয়ে দিবা, একটা প্লাস তোমরা বাদ দিয়ে দিবা, এই প্লাসটা বাদ যাবে। এই এবার আমরা এসি ভেক্টর বের করবো। খেয়াল করো এসি ভেক্টর বের করবো আমরা কার কাছ থেকে, এ এবং সি বিন্দু থেকে। তাহলে এটা হচ্ছে আদি বিন্দু আর এটা হচ্ছে প্রান্ত বিন্দু। তাহলে একটা ভেক্টর কিভাবে বের করে, প্রান্ত বিন্দু বিয়োগ আদি বিন্দু। তাহলে দেখো সি মাইনাস এ, সি মাইনাস এ। তাহলে দেখি আমরা কার থেকে পাইছি, এই যেটা পাইছি আমরা সি বিন্দু এবং এ বিন্দু থেকে।
ভালো করে বিষয়টা খেয়াল করো, এবার এটা বসে যাবে আর এখানকার প্রত্যেকটা রাশিকে মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে মাইনাস আই মাইনাস জে মাইনাস কে। তাহলে যে ক্যালকুলেশন করলে 2i মাইনাস আই হচ্ছে আই, তারপরে দেখো মাইনাস জে মাইনাস 2j, 3k থেকে কে গেলে +2 কে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এবি ভেক্টর এবং এসি ভেক্টর বের করে ফেললাম। দেখো এখন ফর্মুলার দিকে তাকাও তোমরা, এবি ভেক্টর এবং এসি ভেক্টর আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা কি বের করব, ক্রস গুণফল বের করব। তাহলে তোমরা মনে রাখবে, একটা প্রশ্ন দিলে আগে পড়ে নিবা যে এখানে কি ভেক্টর দেওয়া আছে, মানে বিন্দু দেওয়া আছে নাকি বাহু দেওয়া আছে, এই ভেক্টরগুলো দ্বারা কি কোনো বিন্দুকে সূচিত করছে নাকি বাহুকে সূচিত করছে। যদি বলতো এই যে তিনটা ভেক্টর তিনটা বাহুকে সূচিত করে, তাহলে কিন্তু আমাদের কষ্ট করে এইটুকু আর বের করা লাগতো না। তাহলে আমরা সরাসরি এই ভেক্টর এবং এই ভেক্টরের ক্রস গুণফল বের করে তার মান বের করে ফেলতাম। কিন্তু এখন আগে আমরা কি করছি, আগে আমরা এই ভেক্টরটা বের করে নিয়েছি, অর্থাৎ এই বাহুটা আমরা আগে বের করছি, তারপরে এই বাহুটা আমরা আগে বের করছি। দেখো এটা হচ্ছে এবি ভেক্টর আর এটা হচ্ছে এসি ভেক্টর। এবার আমরা তাদের ক্রস গুণফল বের করব। দেখো এবি ভেক্টর আর এসি ভেক্টর, তাহলে দেখো তাহলে এবি ক্রস এসি। তো এটা কিভাবে বের করবো, এটা আমরা নির্ণায়ক পদ্ধতিতে বের করবো, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এই দুটো ভেক্টরের সাথে আমরা একটা নির্ণায়ক গঠন করছি। দেখো আই সহগ হচ্ছে 2, জের সহগ হচ্ছে 1, কে এর সহগ হচ্ছে 1। এরপরে দেখো আই এর সহগ হচ্ছে 1, জের সহগ হচ্ছে -2, কে এর সহগ হচ্ছে 2। আমি যখন আই নেব, দেখো আই বরাবর সব বাদ বাদ দিলে যেটুকু অংশ অবশিষ্ট থাকবে, দেখো সেটুকু নিয়ে যে নির্ণয়টা ঘটিত সেটা আমরা এখানে লিখলাম। এবারে সূত্রের মাইনাস, আমরা যখন যে নিব, যে বরাবর সব বাদ বাদ দিলে যেটুকু অংশ অবশিষ্ট থাকবে, দেখো সেটুকু নিয়ে যে নির্ণয় ঘটিত সেটা আমরা লিখলাম প্লাস কে। তো যখন আমরা কে নিব, কে বরাবর সব বাদ দিলে যেটুকু অংশ অবশিষ্ট থাকে দেখো সেটুকু আমরা লিখলাম। এবার আসো দেখো আই, তাহলে এটা কি হবে দেখো 2, এটা যেটার গুণ করছি দেখো আমরা 2, এরপরে সূত্রের মাইনাস, দেখো এটা যেটাকে গুণ, গুণ করলে কত -2 আর -7 এসে প্লাস, তাহলে +2। তো এই যে কাজটা আমরা করলাম 2 করলাম, যে মানটা বের করলাম এটা আমরা বের করছি এই সূত্র অনুযায়ী। তোমরা জানো প্রত্যেকটা অঙ্কের ভিতরে আমরা এই উদাহরণটা দিছি এ বি সি ডি, তাহলে হবে কি এডি মাইনাস বিসি। দেখো এখানে খেয়াল করো 1 × 6 সূত্রের মাইনাস 2 × 4, তাহলে এখানে কি হয়েছে দেখো 2 সূত্রের মাইনাস, আর এখানে গুণ করলে হবে -2 -7 আছে প্লাস। ঠিক একইভাবে এখানেও হবে এখানেও হবে। দেখো এখানে কত হয়েছে দেখো 2 × 4 সূত্রের -1 ঠিক একইভাবে দেখো এটা বসে গেল। এখানে দেখো -2 × 4 সূত্রের -1 এখন দেখো ক্যালকুলেশন করলে 4i -3j -5k। দেখো আমরা এবি ক্রস এসি বের করলাম, অর্থাৎ এবি এবং এসি ভেক্টরের ক্রস গুণফল বের করলাম। এবার আমরা তার মান বের করবো। দেখো মান হচ্ছে দেখো আই সহগের উপর বর্গ, জে সহগের উপর বর্গ, কে সহগের উপর বর্গ। দেখো আই সহগ হচ্ছে 4, জে সহগ হচ্ছে -3, কে সহগ হচ্ছে -7। ক্যালকুলেশন করে √50। এবার আমরা ফর্মুলার ভিতরে বসাবো। দেখো ত্রিভুজের ক্ষেত্রে বলেছে হাফ মডুলাস অফ এবি ক্রস এসি। তাহলে দেখো হাফ এবি ক্রস এসি, দেখো এবি ক্রস এসি ভেক্টর হচ্ছে এটা, খেয়াল রাখবা এবি ক্রস এসি ভেক্টর হচ্ছে এইটা, কিন্তু তার মান হচ্ছে √50। এই ভেক্টরটা দেখো, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার মান হচ্ছে √50। দেখো এটা হচ্ছে এবি ক্রস এসি ভেক্টর। এই যে ভেক্টরটা এটার নাম হচ্ছে এবি ক্রস এসি ভেক্টর। এবি আমরা কার থেকে বের করছি, এবি বের করছি এ বিন্দু এবং বি বিন্দু থেকে, আর এসি ভেক্টর কার থেকে বের করছি এ বিন্দু এবং সি বিন্দু থেকে। তাহলে দেখো এবি ক্রস এসি ভেক্টরের মান হচ্ছে √50, এটা এখানে বসে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই যে ত্রিভুজ, এই তিনটা ভেক্টর, যে ত্রিভুজের শীর্ষবিন্দু সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ √50, √50 এই ভেক্টরটার মান বসাই দিলাম। তাহলে এখানে তোমরা লিখে দিতে পারো বর্গ একক, এখানে পাশে লিখে দিতে পারো বর্গ একক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে এই প্রবলেমটা অবশ্যই বাসায় সলভ করতে হবে, তাহলে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা বিশেষ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা প্রবলেম ভালো করে সলভ করবা, এরপরে হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করবা। যদি এরপরও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে।